নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় 12 ভেক্টর নিয়ে আলোচনা করব। এখন আমরা জানি রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি আর হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশি শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করা যায়। যেমন আমি যদি বলি যে একটা মনে করো লাঠির দৈর্ঘ্য 5 মিটার, এখানে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে এটার দিক কোন দিকে। এই কারণে এই দৈর্ঘ্য, আমাদের দূরত্ব, এগুলো হবে স্কেলার রাশি বা ভর, এগুলো স্কেলার রাশি। আবার দেখো, কোনো রাশি প্রকাশ করার ক্ষেত্রে তার মানও দরকার হয় এবং তার দিকও দরকার হয়। এই কারণে সেই রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। এখন কেন বলা হয়? যেমন দেখো, আমি যদি বলি আমি আমার অবস্থান থেকে 5 মিটার দূরত্ব অতিক্রম করলাম, তাহলে এখন এটাকে আমি বলবো দূরত্ব। এখন যদি আমি বলি আমি আমার অবস্থান থেকে 5 মিটার দক্ষিণ দিকে গেলাম বা অতিক্রম করলাম, এটাকে বলা হবে সরণ। যখনই তোমার দিক উল্লেখ করা হবে তখন এটা হয়ে যাবে সরণ। এভাবে আমরা যখন কোনো রাশিকে তার দিক এবং মান উভয় দ্বারা প্রকাশ করব তাকে আমরা বলি ভেক্টর রাশি। আর আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ভেক্টর রাশি, যা তোমরা কিছুটা পদার্থবিজ্ঞানে করেছো, কিন্তু আমাদের গণিতের ভেক্টরটা আবার অন্যরকম। সেটা দেখো কিভাবে আমরা ভেক্টর রাশির বিভিন্ন ধরনের যোগ বিয়োগ, গুণ, ভেক্টর রাশির বিয়োগ, ভেক্টর রাশির যোগ বা অবস্থান ভেক্টর, একক ভেক্টর, এগুলো কি আমরা আজকে আলোচনা করব। এখন দেখো, প্রথমেই তোমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমি আলোচনা করেছি এবং এদের সংজ্ঞা এখানে দেওয়া আছে। অর্থাৎ যে রাশি শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা স্কেলার রাশি বললাম। এখন আবার ভেক্টর রাশি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার মান দিক উভয়ের প্রয়োজন, তাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন সরল, বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি। এখন একটা বিষয় দেখো, যে এই একটা রাশি এ থেকে বি দিকে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে এটা প্রকাশ করার জন্য আমরা এবি বলবো। যদি আমরা এরকম বলি, এখানে দিলাম আমি সি, দিলাম ডি, সেই কোন দিকে যাচ্ছে তাকে আমরা প্রকাশ করার ক্ষেত্রে সিডি বলবো। এখন যদি আমি এটাকে ডিসি লিখি, ডিসি লেখা যাবে, তাহলে তার চিহ্ন এরকম থাকবে, তবে তার উপরে মাইনাস দিতে হবে। তাহলে বোঝা গেল কি যে আমরা এই সিডি ইকুয়াল টু ডিসি লিখতে পারবো, তবে তার এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ ভেক্টর রাশিকে উল্টিয়ে লিখলে তার পূর্বে একটা মাইনাস চিহ্ন আসবে। এভাবে আমরা যে কোনো ভেক্টর রাশি যদি আমরা এভাবে লিখি, এবি কে বি এ লিখি, তাহলে দেখা যাবে এবি এখানে বি এর এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো শূন্য ভেক্টর, যে ভেক্টরের পরম মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে আমরা বলি শূন্য ভেক্টর। যেমন এটাকে অনেকে বিন্দু ভেক্টরও বলে, কারণ বিন্দু, একটা বিন্দু দেখলে জাস্ট এখানে আমি যদি বলি বিন্দুটার দৈর্ঘ্য এখানে a, এটাকে আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তা দেখো, আমি এটাকে লিখতে পারবো a a, যা দৈর্ঘ্য শূন্য। এই কারণে বিন্দুকে আমরা কি ভেক্টর বলতে পারি? শূন্য ভেক্টর বলতে পারি। এখন অর্থাৎ একটি বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, যার কারণে বিন্দুর আদি অবস্থান এবং তোমার আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু একই বিন্দু। যেমন এটা দেখো, এটা হলো আদি বিন্দু, এটা হলো কি বিন্দু? প্রান্ত বিন্দু। আর ভেক্টর রাশির একটা মানে দুইটা অবস্থান থাকে, এটা হলো আদি অবস্থান আর হলো তোমার শেষ অবস্থান। আদি থেকে শেষ অবস্থানের যে দৈর্ঘ্যটা তা আমরা ভেক্টরের মাধ্যমে নির্ণয় করতে পারবো, তা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন এই বিন্দু ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি a a, আর তার দৈর্ঘ্য হলো শূন্য। এই কারণে আমরা একে বলি শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পরম মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে আমরা বলি শূন্য ভেক্টর। এবার দেখো, যেমন এখানে বলা আছে a a একটি বিন্দু যার দৈর্ঘ্য শূন্য। এবার হলো একক ভেক্টর। পুরো ভেক্টরের দৈর্ঘ্য যদি একক হয় তাকে আমরা বলবো একক ভেক্টর। এখন একটা বিষয় দেখো, সবচেয়ে আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা মানে কি? যেমন আমি এখানে মনে করো এই এবি এর অবস্থান। এখন এই এবিটা দেখো তার অবস্থান কিন্তু পরিবর্তন হতে পারে। কিভাবে? তুমি যদি বলো এখানে একটা বিন্দু দিলাম আমি ও বিন্দু, আর এখানে একটা বিন্দু দিলাম আমি মনে করো পি বিন্দু। এখন দেখো এই ও বিন্দুর সাপেক্ষে এবি এর অবস্থান হলো উপরে, আবার পি বিন্দুর সাপেক্ষে এবি এর অবস্থান হলো নিচে। এই আমি যার সাপেক্ষে তুলনা করব তাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, আসলে আমি বললাম প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, যেটাকে আমি মানে যার সাপেক্ষে তুলনা করবো তার মূল বিন্দু থাকবে। তার সাপেক্ষে কোনো ভেক্টরের যখন আমরা অবস্থান নির্ণয় করব তাকে বলা হবে অবস্থান ভেক্টর। যেমন দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন দেখো, আমি এবি একটা ভেক্টর দিলাম,
যাকে আমি বললাম মূল বিন্দুটা বললাম শূন্য, এই শূন্য ভেক্টরের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান হলো এ, ছোট হাতের এ বললে তার ভেক্টর চিহ্নটা নিচে দিতে হবে, আবার এটার সাপেক্ষে বি বিন্দুর অবস্থানটা হলো বি। এখন এই ক্ষেত্রে আমরা এই ও এ কে বলতে পারবো ও এ ইকুয়াল টু এ এবং ও বি ইকুয়াল টু বি। তাহলে আমরা এখানে এই মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করলাম, আর এই জন্য এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমাদের পরের অংশে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমরা দেখো ধারক রেখা। ধারক রেখা কাকে বলে? অর্থাৎ এটি সরলরেখার মধ্যে যতগুলো রেখাংশ থাকবে ওই সবগুলো রেখাংশের ধারক রেখা হবে ওই সরলরেখাটি। যেমন দেখো আমরা চিত্রে এখানে দিলাম এক্স ওয়াই, একটি সরলরেখা যার ভিতরে এ আর বি একটা অংশ। তাহলে এই এবি রেখা ধারক হবে, অর্থাৎ এই এবি রেখাটা কোন রেখা অবস্থান করতেছে? এক্স ওয়াই রেখায়। এই কারণে আমাদের এবি রেখাংশের ধারক হলো এক্স ওয়াই। অর্থাৎ আমি যেরকম বলি, আমি এখানে বললাম এটাকে বললাম x, এটাকে বললাম y। এই রেখাটার ভিতরে দেখো আমি এখানে দিলাম a, এটা দিলাম b, এটা দিলাম c, এটা দিলাম d। এখন দেখো এই সবগুলোর দিক একদিকে যাচ্ছে। এখন এই যে xy রেখাটা, এই xy এর ভিতরে কি আছে? ab, bc, cd আছে। আর এই আমাদের ab, bc, cd সবগুলো রেখাই একটি ধারক রেখা অবস্থিত। সেই ধারক রেখাটা কে বলতো? xy। এই হলো মূল বিষয়টা। আমি এটার সংজ্ঞাটা কি লিখেছি দেখো, কোন সরলরেখা একটি অংশ দ্বারা কোন দিক নির্দেশক রেখাংশ সূচিত হলে ওই রেখাংশকে ওই রেখাংশে আমরা বলবো ধারক রেখা। অর্থাৎ এই এবিটা আমাদের এটা দ্বারা সূচিত করা হয়েছে। অর্থাৎ আমাদের এই সরলরেখার এই অংশটা দ্বারা, এই সরলরেখাটার এই অংশটি দ্বারা আমরা একটা দিক নির্দেশক রেখাংশ সূচিত করলাম। এই যে দিক নির্দেশক রেখাংশ, এই এতটুকু জাস্ট আমরা সূচিত করলাম। এই সূচিত করার কারণে আমাদের এই রেখাটাকে বলা হবে এই রেখাংশের ধারক। অর্থাৎ এই আমি এই এক্স ওয়াই সরলরেখাকে বলবো এই এবি এর ধারক। আমি বললাম এবি রেখাংশের ধারককে এক্স ওয়াই। এভাবে আমাদের এই চিত্রে এবি, সিডি এদের ধারক রেখাটা কে বলতো? এক্স ওয়াই। একটু পরে আমি এই ধারক রেখার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন দেখো দুটি ভেক্টর সমান হবে কখন? দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত অনেকগুলো, অর্থাৎ তাদের দৈর্ঘ্য সমান হবে, তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল। একটা বিষয় দেখো, আমি যদি এখানে বলি, তোমাদেরকে বলি এই চিত্রটার ক্ষেত্রে এবি আর সিডি সমান, এবি আর সিডি যদি সমান হয় তাহলে দুইটা কন্ডিশন পালন করবে। তার এক নম্বর কন্ডিশনটা হলো তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল। কন্ডিশনটা হলো দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা এক হবে, ধারক রেখা এক ধারক রেখা এক অথবা সমান্তরাল। দুটি ভেক্টর যদি সমান হয় তাদের শর্তটা হলো তাদের ধারক রেখা এক হবে অথবা সমান্তরাল হবে। এখন আমি বললাম এখানে এবি এবং সিডি সমান। আমরা দেখতে পাচ্ছি এই এবি এবং সিডি তারা একই ধারক রেখা অবস্থিত। যদি একই ধারক রেখা অবস্থান করে তাহলে তারা সমান্তরাল হবে না। আবার দেখো আমি আরেকটা চিত্র দেখাচ্ছি, এখানে দিলাম এবি আর এখানে দিলাম সিডি। আমি যদি বলি এবি আর সিডি সমান, এখন তারা কি একই রেখা অবস্থান করতেছে? না, তারা দুটো ভিন্ন রেখা অবস্থান করতেছে। তাহলে আমি যদি বলি এর ধারক রেখা এক নয়, যদি ধারক রেখা এক না হয় তবে এটা সমান্তরাল হবে। অর্থাৎ দুইটা বিষয়, যদি দুইটা ভেক্টর রাশি সমান হয় তাহলে দুইটা কন্ডিশন এখানে পালন করবে। হয় তাদের ধারক রেখা এক হবে ধারক রেখা, অথবা তারা সমান্তরাল হবে। ধারক রেখা যদি এক হয় তাহলে সমান্তরাল হবে না, আর ধারক রেখা যদি এক না হয় তখন সমান্তরাল হবে। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে এবি আর সিডি তারা সমান কিন্তু তারা একই রেখা অবস্থান করতেছে, এই কারণে এরা সমান্তরাল হবে না। এই এবি আর সিডি সমান্তরাল হতে পারবে না। আবার এই চিত্রে দেখা যাচ্ছে এবি আর সিডি সমান কিন্তু তাদের ধারক রেখা এক নয়, এই কারণে এরা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন দেখো আমরা এখন শিখবো হলো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি মানে কি? আমি ত্রিভুজ আঁকলাম যাকে আমি এ বি সি দ্বারা সূচিত করলাম, এবিসি। যে এবি কে ধরা হলো ইউ, বিসি কে ভি। এখন ভেক্টর যুগের আমাদের দিক অনুযায়ী চলতে হবে, যেমন এবি প্লাস বিসি। যেমন এখান থেকে যদি যাচ্ছি, এখানে এবি গেল, এবারে গেল বিসি,
ইকুয়াল টু আমাদের এটা কোন দিকে যাচ্ছে এখানে লব্ধি ভেক্টর এটা হলো AC তা আমরা এখানে তীর চিহ্ন দিলাম এই অর্থাৎ আমাদের দিক অনুযায়ী দিতে হবে যেমন AB প্লাস BC ইকুয়াল টু হবে AC এখন তুমি যদি এখানে AB কে বলো U প্লাস BC কে বললাম আমরা V তাহলে এই ক্ষেত্রে আমরা এই AC এর মানটা পেয়ে গেলাম কি বলো তো U প্লাস V এই জন্য আমরা এখানে লিখে রেখেছি AC ইকুয়াল টু U প্লাস V এখন আমি তোমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো তাহলে যা তোমাদের এই পাঠ্য বইয়ের অধ্যায় 12 এর মানে ভেক্টর রাশি প্রমাণ করতে সুবিধা হবে তাহলে দেখো এখন আমরা কিভাবে করতে পারি আচ্ছা এখন দেখো আমি তোমাদের আরেকটা বিষয় দেখাবো তা হলো এখানে দিলাম A এটা দিলাম B এখন আমি তোমাদেরকে যে বলছিলাম অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে বিন্দুর অবস্থান মানে প্রকাশ করা হয় তাকে আমরা বলি অবস্থান ভেক্টর তাহলে এক্ষেত্রে এই O বিন্দুর সাপেক্ষে আমরা A কে সূচিত করলাম আর B কে সূচিত করলাম তাহলে এখন এটাকে আমি বললাম A এটাকে বললাম B সবসময় মনে রাখবা ভেক্টরের রাশিগুলোকে আমরা তীর চিহ্ন অনুযায়ী আমরা কি করব তাহলে এখন প্রকাশ করব তাহলে এখন এটাকে যদি ভেক্টর রাশির ত্রিভুজ যদি আমরা নিই তাহলে হবে কি OA প্লাস AB খেয়াল করো OA প্লাস AB অর্থাৎ OA থেকে আমি এই পর্যন্ত গেলাম এবং এখান থেকে এখানে আসলে আমি যে লব্ধি ভেক্টরটা পাবো হবে এটা OB এর সমান ইকুয়াল টু হবে OB এটা আমি তীর চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা এখানে কি বলছি OA ভেক্টরকে কি দ্বারা সূচিত করলাম OA ভেক্টরকে সূচিত করা হয়েছে A দ্বারা ছোট হাতের হলে নিচে আসবে এবার OB ভেক্টরকে আমরা সূচিত করছি কি দ্বারা বলতো B দ্বারা এখন আমরা OA এর পরিবর্তে A লিখব আর এখানে AB ঠিক আছে আর OB কে বললাম B তাহলে AB ইকুয়াল এটা হবে B মাইনাস A তাহলে এখন আমরা কি বুঝলাম দেখো যখন কোনো রাশিকে বলা হবে AB এটাকে বলা হয় প্রান্ত বিন্দু এটা আদি বিন্দু অর্থাৎ প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর থেকে তার আদি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে তার মানটা পাওয়া যাবে যেমন দেখো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি যদি আমি এখানে এরকম বলি এটা O বিন্দুর সাপেক্ষে এটা O এটা দিলাম C এটা দিলাম D তাহলে এটাকে ছোট হাতের C ছোট হাতের D এখন তোমাকে আমি বলি এখান থেকে C কি হবে তুমি শর্ট করে বলতে পারবা অর্থাৎ আমাদের এখানে এটা হলো আদি বিন্দু এটা প্রান্ত বিন্দু আমাদের CD তাহলে এটা থেকে এটা বিয়োগ করব তাহলে অর্থাৎ এখানে কি হবে D C আরেকটা বিষয় এখন তাহলে তুমি এখান থেকে বলতে পারো ও এখানে আমাদের ও এখানে এই হলো এটার কারণটা হলো দেখো এই ও এ কারণ আমাদের এটার অবস্থান ভেক্টর A এটা থেকে আমি তার আদি অবস্থান 0 বিন্দুর অবস্থান ভেক্টর 0 এ থেকে 0 বিয়োগ করলে এটা হয় A এই কারণে আমরা ও কে A বলি ও বি কে D বলি এখন এভাবে দেখো তাহলে CD কি হবে তুমি বলবা D C এভাবে তুমি যদি যে কোনো রাশিকে তুমি এটা আমাদের প্রকাশ করতে পারো অর্থাৎ দেখো এখানে আমি এটা দিলাম এটা P দিলাম এটা Q দিলাম এই এখন তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর P এর অবস্থান ভেক্টর Q তাহলে PQ টা কি হবে তাহলে PQ টা হবে PQ হবে তোমার Q মাইনাস P এটা সংকেত ধরে রাখো PQ প্রান্ত থেকে আদি মাইনাস টা হবে এটা আদি বিন্দু এটা প্রান্ত বিন্দু সবসময় প্রান্ত বিন্দু থেকে তার আদি বিন্দু বিয়োগ করতে হবে যেটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি কেন হবে এটা এখান থেকে দেখানো হলো এবং এখন থেকে যখন তোমরা ভেক্টর প্রমাণ করবা তখন এখান থেকে ডাইরেক্ট এটা লিখে দেবা আশা করি বুঝতে পেরেছো তাহলে এখন আমি তোমাদের আরেকটা পার্ট দেখাবো এখন AB বাহুর মধ্যবিন্দু D আমরা D এর অবস্থানটা নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তাহলে দেখো কি হয়ে আমরা নির্ণয় করতে পারি আমরা এখানে এটাকে বললাম A এটাকে বললাম B আর এই D টা হলো আমাদের মধ্যবিন্দু আমি এটাকে বললাম মূলবিন্দু এখন ও এখানে আমরা ধরে নিলাম ও বিন্দুর সাপেক্ষে A এর অবস্থান ভেক্টর A এটা হলো B আর এটা হলো D লিখলেও হবে আর লিখলেও হবে সমস্যা নাই এই এখন আমরা এখানে আগে লিখে নেব OA সমান সমান A এবার OB ইকুয়াল B আর এখানে লিখে নেব আমরা AB বাহু মধ্যবিন্দু তোমাদের দেওয়া আছে D তাহলে OD সমান সমান D হবে আর এখানে আমাদের AD হবে
হাফ এবি হবে, কারণ আমাদের যেহেতু ডিটা মধ্যবিন্দু এই কারণে এডি আর ডিবি সমান, তাহলে এডি হবে কার অর্ধেক, এবি এর অর্ধেক। আমরা একটু আগে তোমাদের আলোচনা করেছিলাম, দেখো যে আমি বলছিলাম কি এবি সমান সমান কি হবে, আমি বলছিলাম যে এবি যখন বলবো আমি প্রান্ত বিন্দু থেকে তার আদি বিন্দু বিয়োগ করব, তাহলে আমি সংক্ষেপে লিখতে পারবো এবি ইকুয়াল এটা হবে বি মাইনাস এ। এখন আশা করি তোমরা এর আগের যে আমি একটু আগে তোমাদের এটা দেখাইছি এবি ইকুয়াল বি মাইনাস এ কিভাবে হয়েছে। এখন দেখো আমি এটার অবস্থানটা কিভাবে নির্ণয় করব। আমি এই ত্রিভুজ ও এ ডি এখানে লিখব কি, এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী ত্রিভুজ ওএডি হতে পায় ওএডি। তাহলে কিভাবে লিখতে পারি, দেখো ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি ইকুয়াল টু ওডি। এখন ওএ সমান সমান আমরা আগে বলেছি এ, এডি সমান আমি বললাম কি, এখন দেখো এডি সমান হাফ এডি, আমি এখানে এডি সমান হাফ এডি লিখলাম, আর ওডি এর পরিবর্তে আমি ডি লিখতে পারি কারণ এই ওডি এর মান ডি ধরা হয়েছে অবস্থান ভেক্টর। এবার এ হাফ এবি এর পরিবর্তে লিখতে পারবো বি মাইনাস এ ইকুয়াল টু ডি, লসাগু হবে 2, 2 আর এ সরাসরি গুণ করলে 2a প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, এখানে হবে b মাইনাস a ইকুয়াল টু d, 2a থেকে a বিয়োগ করলে a প্লাস b সমান সমান d। সুতরাং d ইকুয়াল টু আমরা পেলে হলো হাফ অফ a প্লাস b, ডাইরেক্ট বলতে হবে। সুতরাং d বিন্দু অবস্থান ভেক্টর হাফ অফ a প্লাস b। দেখো তোমরা সবাই বুঝছো কিনা। এখন আমরা এইভাবে সহজে বুঝতে পারবো, যেমন কখনো যদি তোমাদের এরকম কোনো বাহু মধ্যবিন্দু উল্লেখ থাকে যে এখানে একটা মধ্যবিন্দু ডি, তা আমরা ডাইরেক্ট বলতে পারবো এই ডি বিন্দুর অবস্থান হবে প্রান্তবিন্দু আদি বিন্দু আর প্রান্ত বিন্দু যোগফলের অর্ধেক। কিভাবে, কারণ দেখো এটা হলো a, এটা হলো b, আদি বিন্দু প্লাস প্রান্ত বিন্দু আর যোগফলের অর্ধেক। এভাবে এটার মাধ্যমে আমরা সহজে ভেক্টর রাশিগুলোকে প্রমাণ করতে পারবো এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ তুমি দুইটা বিষয় জানো, এইটা বিষয় আর হলো এইটা বিষয়, এই দুইটা পয়েন্ট তোমার জানা থাকলে তোমার ভেক্টর প্রমাণ করতে খুব সুবিধা হবে। আমি আরেকটা বলছিলাম যে দুইটা ভেক্টর রাশি সমান হলে কি হবে, তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল। আমাদের যতগুলো তোমাদের ভেক্টরের প্রমাণ রয়েছে সেখানে এই চারটা বিষয়ের মাধ্যমে আমরা ভেক্টর রাশিগুলোকে প্রমাণ করতে পারবো। অর্থাৎ দুটি ভেক্টর রাশি যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল হবে। আরেকটা হলো এবি ইকুয়াল টু আমাদের প্রান্তবিন্দু মাইনাস আদি বিন্দু অর্থাৎ বি মাইনাস এ। আরেকটা হলো যদি এবি বাহুর মধ্যবিন্দু ডি হয়, এই ডি বিন্দুর অবস্থান রেখাটা হবে তার আদি বিন্দু আর এই প্রান্ত বিন্দুর যোগফলের অর্ধেক। এই বিষয়গুলো তোমরা যদি মনে রাখো তাহলে আমাদের ভেক্টর রাশিগুলোকে প্রমাণ করতে, ভেক্টরের যে প্রমাণগুলো রয়েছে সেগুলো করতে তোমাদের অনেক সহজ লাগবে। এখন আমরা আমাদের অন্য অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো আমাদের একটা উদাহরণের একটা প্রমাণ, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডিই এবং ডি হবে এই বিসি এর অর্ধেক। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে এই এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে ডি আর বিসি সমান্তরাল এবং এই ডিটা হবে বিসি এর অর্ধেক। আমরা লিখব বিশেষ নির্বাচনে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এখানে লেখা ডি যোগ করি, ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে
DE সমান্তরাল BC এবং DE ইকুয়াল টু হাফ BC। আর আমরা এখানে ধরে নেব মূলবিন্দু O এর সাপেক্ষে ABC এর অবস্থান ভেক্টর ABC, তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে এখন দেখো আমরা প্রমাণ লিখব কিভাবে, এবং মনে করি কোন নির্দিষ্ট মূলবিন্দু O এর সাপেক্ষে আমরা ধরে নেব এখন A B ও C এর অবস্থান ভেক্টর যথাক্রমে A B C, এটা ধরে নিলাম আমরা। এখন আমরা এটা কিভাবে লিখতে পারবো, দেখো BC, তোমরা বলতে পারবে বলো তো BC কি হবে? আমি মনে করি তোমাদের সবাই বলা উচিত BC। দেখো আমি কিন্তু তোমাদের প্রথমে প্রমাণ করেছি BC কি হবে বলো তো, প্রান্ত বিন্দু মাইনাস আদি বিন্দু। আমরা এখানে ধরে নিয়েছি যে এই B এর অবস্থান ভেক্টর B, C এর অবস্থান ভেক্টর C, তাহলে এখন BC হবে আমাদের, এটা হলো কি বিন্দু? প্রান্ত বিন্দু। তাহলে এই প্রান্ত বিন্দু থেকে আমরা আদি বিন্দু বিয়োগ করব, তাহলে হবে কি C মাইনাস B। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে AB এর আমাদের যে দিকটা দেওয়া হয় এখানে, এখন এই যে AB এর মধ্যবিন্দু কে বলো তো? D। আমাদের এখানে বলা আছে AB এর মধ্যবিন্দু D। তাহলে এখন আমি যে তোমাকে একটু আগে প্রমাণ করেছিলাম যে যদি কোনো রেখা, কোনো বাহু মধ্যবিন্দু থাকে, তার অবস্থান ভেক্টর সহজে আমরা নির্ণয় করতে পারি। আমরা সেটা লিখব কিভাবে? এই D বিন্দুটা কোন রেখায় আছে? AB তে। তাহলে A আর B এর এদের অবস্থান ভেক্টর দ্বয়ের যোগফলের অর্ধেক হবে কে বলো তো? D। আমরা এখন লিখব D বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ এই D বিন্দুটা কোন রেখায় আছে? A আর B, এখানে হবে হলো হাফ অফ A প্লাস B। এবার আমি আবার বলবো E বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? হাফ, E বিন্দুটা কোথায় আছে? A আর C তে, তাহলে এটা কি হবে বলো তো? হাফ অফ A প্লাস C। এখন আমি এই D বের করব, তাহলে আমাদের এটা হলো প্রান্ত বিন্দু, এই E এর মান আগে লিখব হাফ A প্লাস C, এখান থেকে D এটা বিয়োগ করব হাফ A প্লাস B, এর হাফ কমন নাও, A প্লাস C মাইনাস A মাইনাস B। এখানে আমাদের A কাটা যাচ্ছে, থাকলো C মাইনাস B। এখন দেখো C মাইনাস B মানে কি বলো তো? BC। আমরা এখানে লিখলাম হলো BC। এখন আমরা এখানে একক ভেক্টর দিয়ে নেব, তখন এই ভেক্টর চিহ্ন উঠে যাবে, তখন D ইকুয়াল টু হবে হাফ BC। আমাদের একটা প্রমাণ শেষ, এখন সমান্তরাল প্রমাণ করতে হবে। তোমাদেরকে আমি বলেছিলাম যখন দুইটা ভেক্টর রাশি সমান হবে তখন তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল হবে। ধারক রেখা যদি এক না হয় তখন এটা সমান্তরাল হবে। আমি বলবো যে সুতরাং DE ও BC এর ধারক রেখা এক অথবা সমান্তরাল। আর আমি বলবো কি এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো D আর BC এরা কি একই রেখায় অবস্থিত? তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। দেখো D হলো এদিকে, BC এদিকে। আমি তোমাদেরকে ধারক রেখা দেখিয়েছি যে একই রেখা যদি কোনো অসীম একটা সরলরেখার মধ্যে যে অনেকগুলো রেখাংশ থাকে তাহলে ওগুলোকে বলা হয় যে তারা একই রেখায় অবস্থিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই D আর BC আলাদা আলাদা রেখায় অবস্থিত। আমি বলবো যেহেতু DE ও
এবং বিসি এর ধারক রেখা 1 নয়, তাহলে সুতরাং বলবা এখানে ডি সমান্তরাল বিসি। এখন দেখো আমাদের প্রমাণে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণে আছে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি। আমাদের দুইটা প্রমাণ কমপ্লিট। আমরা এখন লিখে দেব এখানে প্রমাণিত। আমি আরেকবার রিপিট করি, আমাদেরকে এখানে যেভাবে বলছে আমরা সেভাবে চিত্রটি আঁকলাম। এখন আমরা বলবো ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। আমরা এই ডি যোগ করলাম। আমরা এখন লিখব প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি। আমরা ধরে নিলাম, মনে করি কোন নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি এবং সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। এবারে বিসি যেহেতু সি প্রান্ত বিন্দু, সি থেকে আমরা বি বিয়োগ করলাম। এবারে আমি তোমাদেরকে এর আগে যেটা দেখিয়েছি সেটা সংক্ষেপে লিখলাম। ডি বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস বি। ই বিন্দুর অবস্থান ভেক্টর দেখো হাফ হাফ এ প্লাস সি। এখন ডি ই লিখবা, এই ই এর অবস্থান ভেক্টর থেকে ডি টা বিয়োগ করো। সবসময় মনে রাখো তোমরা প্রান্ত বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করবা। এই বিষয়টা তোমরা মনে রাখতে পারলে দেখো তোমাদের ভেক্টর অনেক সহজ হয়ে গেছে। প্রান্ত বিন্দু মাইনাস আদি বিন্দু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, আর অবস্থান ভেক্টর মনে রাখবা, আর তোমার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো তোমাদের কাছে ভেক্টর প্রমাণ করার কোনো ব্যাপারই নেই। এখন ডি, তাহলে আমাদের এই ই বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমরা ডি এর অবস্থান ভেক্টর বিয়োগ করলাম। হাফ কমন নিলাম, a প্লাস সি মাইনাস এ মাইনাস এ কাটা গেল, হলো সি মাইনাস বি। আমরা দেখতে পেলাম সি মাইনাস বি মানে হলো বিসি। তাহলে আমরা যখন এটাকে একক ভেক্টর দিলাম, তাহলে ভেক্টর চিহ্ন হয়ে গেল ডি ইকুয়াল হাফ বিসি। আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যখন ভেক্টর সমান হবে তখন এদের ধারক রেখা 1 অথবা কি হবে, সমান্তরাল হবে। যেহেতু ডি এবং বিসি এর ধারক রেখা 1 নয়, সুতরাং এরা সমান্তরাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন হলো 11 নম্বর কি বলা আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দু লাগে। মানে এটা হলো ত্রিভুজ এবিসি, এই এবিসি এর এটা হলো মধ্যবিন্দু। এই ই মধ্যবিন্দু থেকে আমি এই বিসি এর সমান্তরাল যদি আঁকি, এফ ইএফ আঁকলাম, কার সমান্তরাল, বিসি এর। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই এফটাই হবে এসি এর মধ্যবিন্দু। আমি এটাই লিখলাম, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ই এবং ইএফ সমান্তরাল বিসি, অর্থাৎ এই ইএফ কার সমান্তরাল, বিসি এর। তাহলে প্রমাণ করতে হবে যে এফ এসি এর মধ্যবিন্দু। আমি লিখব ধরি কোন নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। এখন আমি বলবো যদি এফ, যদি, তবে তার আগে একটা বিষয়টা লিখে নেব। তোমরা সবাই জানো বিসি সমান কি হবে বলো তো? তোমরা সবাই জানো সি মাইনাস বি। এখন আমরা বলবো যদি যদি এফ এফ এবি এসি এর মধ্যবিন্দু না হয়, তাহলে জি, নতুন ধরলাম জি এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এর না হলে আমরা কাকে ধরে নিলাম, জি কে ধরে নিলাম। কার মধ্যবিন্দু বলতো? এসি এর মধ্যবিন্দু। এখন আমরা এই ই এর অবস্থান ভেক্টর বের করব আর জি এর অবস্থান ভেক্টরটা বের করব। এই তিনটে এখন আমরা লিখব, তাহলে তোমরা সবাই জানো ই বিন্দু অবস্থান ভেক্টর কি হবে বলো দেখি, তোমরা পারো কিনা? আমাদের ই বিন্দুটা কোন রেখায় আছে? ই বিন্দুটা আছে আমাদের এ আর বি তে, তাহলে এটা হবে হাফ অফ এ প্লাস বি। তারপরে আমরা এখন আমাদের নতুন মধ্যবিন্দু কে বলো তো? জি। আমরা বলবো জি বিন্দুর
অবস্থান ভেক্টর হাফ অফ কে বলতো জি বিন্দুটা কোন রেখায় আছে এসি তে, তো এটা হবে হাফ অফ a প্লাস সি। এখন আমরা বের করব ইজি, আমরা বের করব এখন ইজি বাহুর দৈর্ঘ্য। ইজি আমাদের জি এর অবস্থান ভেক্টর হাফ অফ a প্লাস সি মাইনাস e এর অবস্থান ভেক্টর হাফ অফ a প্লাস বি। হাফ কমন নিলাম, a প্লাস সি মাইনাস a মাইনাস বি, এই কাটে গেল, হলো সি মাইনাস বি। এটা বিষয় লক্ষ্য রাখো, দেখো এই যে আমাদের সি মাইনাস বি মানে হলো বিসি, আমরা এখানে বিসি লিখলাম। তাহলে আমরা এখন এখানে হাফ দিলাম, এখানে বিসি দিলাম মোট একক ভেক্টর নিয়ে, তাহলে ইজি ইকুয়াল টু হাফ বিসি। এখন আমরা বলবো কি, যেহেতু এটা সমান হয়ে গেছে তাহলে বলবো সুতরাং ইজি এবং বিসি এর ধারক রেখা এক অথবা সমান্তরাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজি আর বিসি এর ধারক রেখা এক নয়। আমি বলবো যেহেতু ইজি এবং বিসি এর ধারক রেখা এক নয়, সুতরাং ইজি সমান্তরাল বিসি। ধারক রেখা না হলে তাহলে কি হবে, ইজি আর বিসি সমান্তরাল। কিন্তু আমাদের দেওয়া আছে কি, আমি বলবো কিন্তু আমাদের বলা আছে ইএফ সমান্তরাল বিসি। দেখো একবার বলা হলো ইএফ সমান্তরাল বিসি, আরেকবার বলা হলো ইজি সমান্তরাল বিসি। এখন একজন গণিতবিদ আছে তার নাম হলো প্লেফেয়ার। প্লেফেয়ার শিক্ষক অনুযায়ী জানি আমরা দুটি পরস্পর সরলরেখা, দুটি পরস্পর ছেদি সরলরেখা তৃতীয় একটি রেখার সরলরেখার সমান্তরাল হতে পারে না। কারণ দেখো এটা কিন্তু এখানে ছেদ করছে। আমি বলবো এখানে প্লেফেয়ারের স্বীকার্য অনুযায়ী দুইটি পরস্পর ছেদি সরলরেখা তৃতীয় একটি সমান্তরাল হতে পারে না। অর্থাৎ এই দুইটা পরস্পর ছেদ করছে কিন্তু এরা তৃতীয় রেখার সমান হতে পারবে না। তাহলে বলা হবে তাহলে জি আর এ ভিন্ন কোনো বিন্দু নয়। তাহলে বলতে হবে সুতরাং জি ও এ ভিন্ন কোনো বিন্দু নয়, তারা মূলত একই বিন্দু হয়। তাহলে আমি বলবো যে সুতরাং এসি এর মধ্যবিন্দু প্রমাণিত, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ আজকে তোমাদের যে দুইটা প্রমাণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের ভালোভাবে এগুলো পারো এবং তোমাদের পরীক্ষা এগুলোই আসবে পরীক্ষায়, এবং বাকি কয়েকটা করলে আরেকটা ক্লাস আসলে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। তাহলে এখন আমি সংক্ষেপে রিভিউ দিই। বিসি হলো সি মাইনাস বি। এখানে বলা ছিল মধ্যবিন্দু, আমরা ধরলাম যে মধ্যবিন্দু না হলে জি হবে মধ্যবিন্দু, জি এর মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ এ প্লাস বি, আমরা দেখলাম। এবারে জি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ অফ এ প্লাস সি। তাহলে ইজি হবে, এটা থেকে এটা বিয়োগ করার পর আমরা পেলাম হলো সি মাইনাস বি। আমাদের এখানে বলা আছে সি মাইনাস বি হলো বিসি, আমরা এখানে বিসি দিলাম। তাহলে আমরা একক ভেক্টর দেওয়ার কারণে আমাদের ভেক্টর সি উঠে গেল ইজি ইকুয়াল হাফ বিসি। আমি বললাম যে সুতরাং ইজি এবং বিসি এর ধারক রেখা এক অথবা সমান্তরাল। কারণ আমরা জানি যখন দুটো ভেক্টর রাশি সমান হয় তখন তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজি আর বিসি এর ধারক রেখা এক নয়।
সুতরাং ইজি আর বিসি পরস্পর সমান্তরাল। এখন কিন্তু আমাদের দেওয়া আছে ইএফ আর বিসি সমান্তরাল। আমরা তারপরে বললাম যে প্লেব্যাক শিকার অনুযায়ী যদি পরস্পর সাথে সরলরেখা তৃতীয়টি রেখার সমান্তরাল হতে পারে না, তাহলে বলা হলো যে এফ আর জি কিন্তু ভিন্ন বিন্দু নয়, তারা মূলত একই বিন্দু, অতএব এফ এস এর মধ্যবিন্দু। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বাসায় তোমরা ভালোভাবে ক্লাসটি করবে এবং মনোযোগ দিয়ে আবার খাতায় তোমরা রিভিউ লিখবে, কয়েকবার লিখবে, তাহলে সমস্যা হবে না। আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।